নমস্কার, কথা হোকের এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে পিঙ্কি। আমরা এই মুহূর্তে যখন এই কথা হোক করছি বা কথা হোকের আয়োজন হয়েছে, তখন খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় কিছু মানুষের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন সন্দেশখালিতে রেড করবে তা নিয়ে আপত্তি, কিছু মানুষের বনগা থেকে কেন একজন অভিযুক্ত তৃণমূল নেতাকে তুলে নিয়ে যাওয়া হবে, রাতের অন্ধকারে গাড়ি ভাঙচুর করা হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে আপত্তি, এবং ঠিক সেই আপত্তিটাই যেন শ্রীরামকে নিয়ে আপত্তি হতেই পারে, কিন্তু তার কারণ তো থাকবে। রাম মন্দির নিয়ে আপত্তি হতেই পারে, থাকতেই পারে, সত্যিই হয়তো মন্দির করে কি হবে, কিন্তু সেই কারণগুলো তো ব্যাখ্যা করতে হবে। এবং আমরা বারবার যে চেষ্টাটা করেছি পিঙ্কি, যে একটা মঞ্চ, যে মঞ্চ থেকে সমস্ত মত একসাথে এসে আপনাদের কাছে প্লেস হোক এবং আপনারা সিদ্ধান্ত নিন যে কোন মতটাকে আপনারা গ্রহণ করবেন। কথা হোক আজ রাম মন্দির আবেগের অপর নাম না ভোটের বৈতরণী নিয়ে। পিঙ্কি, একেবারেই ময়ূক, এই প্রশ্নটা ঘোরাফেরা করছে চায়ের ঠেকে কিংবা পাড়ার রকে। রাম মন্দির নিয়ে কয়েক পক্ষ এখনও দ্বিধাগ্রস্ত, টু বি অর নট টু বি। কিন্তু এই কথা হোক মঞ্চে আমরা সেই কথাগুলোই তুলব যেগুলো সাধারণ মানুষ আজকে সব জায়গায় তুলছে। সেই কথাগুলোর আজকের একটা মুক্ত মঞ্চ বলা যেতে পারে, তাই তো ময়ূক? একদম তাই। আমরা ডেকে নিয়ে আমাদের যারা অতিথিরা রয়েছেন দুই পক্ষের, অর্থাৎ রাম মন্দির আবেগের অপর নাম না ভোটের বৈতরণী, যারা এই মুহূর্তে একদিকে থাকবেন আবেগের অপর নাম বা রাম মন্দিরের আবেগ নিয়ে যারা কথা বলবেন, তাদেরকে আমি এক এক করে ডেকে নিচ্ছি। আমি অনুরোধ করব সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, আসন গ্রহণ করার জন্য। অনুরোধ করব অভিক সরকার, সুলেখক, সাহিত্যিক, তন্ত্র গবেষক, IIT খড়গপুরের প্রাক্তনী, ওয়েব সিরিজের অ্যাডভাইজার, আর কি বলবো জানি না, কিন্তু এই মুহূর্তে উনি বলছেন রাম মন্দির আবেগের অপর নাম। অভিকবাবুর পরে আমরা অনুরোধ করব জিষ্ণু বসু, গবেষক এবং চিন্তাবিদ, মঞ্চ গ্রহণ করেন। একই সঙ্গে ভোটের বৈতরণী কি রাম মন্দির, এই বিতর্কে যারা অংশগ্রহণ করবে, একদম প্রথমেই ডেকে নেব দেবাশিস ঘোষকে, রাজনৈতিক বিশ্লেষক। এরপর একই সঙ্গে ডেকে নেব অর্ণব সাহা, অধ্যাপক। মঞ্চে আসতে অনুরোধ করব একই সঙ্গে অশোক ভট্টাচার্য, যিনি কংগ্রেসের মুখপাত্র হয়ে আজ আমাদের সঙ্গে যোগদান করছেন। আমি অনুরোধ করব প্রথমে জিষ্ণু বসু, গবেষক, ওনাকে মঞ্চে যাওয়ার জন্য, এবং তারপরে আমরা পাল্টা অশোক তাদের আহ্বান করব। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের নাম ভারতবর্ষের সর্বত্র মানুষের হৃদয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যে সময়টা কৃত্তিবাসের রামায়ণ লেখা হচ্ছে, সে সময়টাই বাংলার ইতিহাসের ক্ষেত্রে স্বর্ণযুগ। রবীন্দ্রনাথ বলতেন যে রামচন্দ্রকে আদর্শ ধরে যারা জীবন এবং তাদের সমাজ বা এমনকি যুদ্ধ তাদের নিজেদেরকে আয়ত্ত করেছেন, তারা এই গুণে বাংলার থেকে এগিয়ে গেছেন। রবীন্দ্রনাথ এরকম বলতেন যে শিশু সাহিত্য এবং বাংলার লোকসাহিত্যের মধ্যে রামায়ণী গান এবং রামায়ণের কথা আসা উচিত। আসলে রামচন্দ্রকে একটা আদর্শ চরিত্র, যে রামায়ণের চরিত্রে ভরত সব কিছু পাওয়ার পরেও তার সব ছেড়ে দিয়ে তার দাদার জন্যে ত্যাগ করেছেন। পৃথিবীর এরকম উদাহরণ আছে, দাদার মাথা কেটে বাবাকে উপহার দিয়েছে। আর আমাদের ভারতবর্ষের উদাহরণ, যে সিংহাসন পেয়েও দাদাকে, পরিবারকে সম্মান করে তা করেছেন। আর তার প্রতিমূর্তি রবীন্দ্রনাথ খুব সুন্দর নারদের ভাষায় বলেছিলেন যে সারা পৃথিবীর মধ্যে এরকম কে আছে যে সবচেয়ে বেশি পাওয়ার পরেও সব ছেড়েছেন? সারা পৃথিবীর মধ্যে এরকম কে আছেন যিনি যখন সম্পদ থাকে তখন ভয়ে থাকেন, আর যখন কিছুই থাকেন না তখন নির্ভয়ে থাকেন? যিনি সব কিছুর জন্যে মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন? নারদ, রবীন্দ্রনাথের কবিতায় নারদ উত্তর দিয়েছিলেন অযোধ্যায় শ্রীরাম। তাই এই রামচন্দ্রের জন্মস্থানে যে মন্দির ছিল
1130-তে বিষ্ণুহরি শিলালিপি তার যে কার্বন ডেটিং হয়েছে তাতে 1140 পর্যন্ত দেখা যায়, তার আগেও হয়তো কোনো মন্দির ছিল। সেই মন্দির 1528 খ্রিস্টাব্দে বাবরের সেনাপতি মীর বাকি ভেঙে ওখানে মসজিদ তৈরি হয় এবং বাবর খুব বেশি দিন ওখানে থাকেনও নি। পরবর্তী ক্ষেত্রে বাবর ওখানে এসে তার উপাসনাও কখনো করেননি। কিন্তু ওই যে ক্ষত মানুষের হৃদয়ের মধ্যে ছিল, সেই হৃদয়ের মধ্যে ক্ষত নিয়ে মানুষ লড়াই করেছে এই 500 বছর। এবং তারপরে 2003-এর কথাই আমি প্রথমে বলি। 2003-এ যে গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার দিয়ে ওখানকার ম্যাপিং হয়েছে, তাতে পরিষ্কার দেখা গেছে যে ধ্বংসস্তূপের নিচে একটা মন্দির ওখানে ছিল, যে মন্দিরটাকে ভেঙে দেওয়া হয়েছে। যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভে হয়েছিল প্রফেসর বি লালের অধীনে 1975 সাল থেকে 79 সাল পর্যন্ত, যাতে ডক্টর কে মুহাম্মদ ছিলেন, ডক্টর কে মুহাম্মদ তার আত্মজীবনীতে লিখেছেন, সেই সময়ই আমাদের পরিষ্কার হয়ে গেছিল। ডক্টর কে মুহাম্মদ পরবর্তী ক্ষেত্রে উত্তর ভারতে আইএসআইয়ের রিজিওনাল ডাইরেক্টর হয়েছিলেন। তিনি তার আত্মজীবনীর নামটাও খুব সুন্দর, আমি একজন ভারতীয়, মালয়ালম তার মাতৃভাষায় লেখা। তাতে তিনি লিখেছেন যে সে সময়ই কিন্তু সমস্যাটার সমাধান করে দেওয়া যেত যদি না কিছু তথাকথিত ঐতিহাসিক, বামপন্থী ঐতিহাসিক, তারা এই বিষয়টিকে অন্য একটি সম্প্রদায়কে উস্কানি দেওয়ার জন্য না নিয়োজিত হতেন। আমি অশোক ভট্টাচার্যকে একটু ডেকে নেব পোডিয়ামে। অশোক বাবু, এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোথাও গিয়ে দ্বিধাগ্রস্তের কথা বলছিলাম ময়ূক আমি, যে এখনও দ্বিধাগ্রস্ত রাম মন্দিরে যাবেন কি যাবেন না। এখনও রাম মন্দির নিয়ে বেশ কিছু কিন্তু এখনও দুভাগ হয়ে রয়েছে, যে তারা এখনও যাবেন কি যাবেন না। কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে অশোকবাবু রয়েছেন। অশোকবাবু, প্লিজ আপনার সব। নমস্কার। 1962 সাল এশিয়ান গেমসের ফুটবল ফাইনালে উঠেছে ভারতবর্ষ, তার বিপরীতে রয়েছে দক্ষিণ কোরিয়া। আমি সেই খেলার ধারা বিবরণীটা একটু আপনাদের সামনে রাখতে চাইছি। গোলকিপার ছিলেন পিটার থঙ্গারাজ। তিনি একজন তামিল মানুষ। তিনি বলটাকে গ্রিপ করলেন, বল গ্রিপ করে বল বাড়িয়ে দিলেন পাঞ্জাবি জার্নাল সিংয়ের কাছে। জার্নাল সিং সঙ্গে সঙ্গে বল বাড়িয়ে দিলেন ওই রাইট উইং থেকে উঠে আসার নেপালি বিছে রাম বাহাদুর ছেত্রীর পায়ে। রাম বাহাদুর ছেত্রী কাল বিলম্ব না করে বল বাড়িয়ে দিলেন গোয়ানিজ ফরওয়ার্ড ফ্রাঙ্কো ডিক সুজাকে। ফ্রাঙ্কোর থেকে বল চলে গেল সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড ইউসুফ পাঠানের হাতে। ইউসুফ পাঠান কাল বিলম্ব না করে বল বাড়িয়ে দিলেন লেফট উইং থেকে উঠে আসছেন তুলসীদাস বলরাম। বলরামের পায়ে থেকে বলরাম বল বাড়িয়ে দিলেন চুনি গোস্বামীর হাতে। চুনি গোস্বামী বল নিয়ে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন পেনাল্টি বক্সে। পিকে ব্যানার্জি বাঙালি ব্রাহ্মণ তেকাটির মধ্যে বল জড়িয়ে দিলেন। জাকার্তা স্টেডিয়ামে তখন পিন পতনের নৈশব্দ। ভারতবর্ষ গোল করেছে। আর আত্মনিবেদনের রাধার মতোই মাটিতে ভারতবর্ষের পতাকা নিয়ে আনন্দে গড়াগড়ি খাচ্ছেন দুটো মানুষ, এক দল। একজনের নাম সেই ফুটবল দলের কোচ রহিম সাহেব, আর একজনের নাম নুরুল আমিন, ওই ফুটবল দলের ম্যানেজার। এই আমার ভারতবর্ষ, এই আমার রামের ভারতবর্ষ। একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। যারা বলেন, যারা এই কথার সওয়াল করছেন আজকে ভারতবর্ষের নামে, তাদের বলবো রাম কা নাম বদনাম না করো। কারণ স্বয়ং তুলসীদাস লিখছেন রামচরিত মানসে, হরি অনন্ত হরি কথা অনন্তা কহই শুনহি বহুবিধি সন্তা। এই যে বহুত্ববাদ, অহরহ তব আহ্বান প্রচারিত শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি। এই তো আমার রাম, এই তো আমার রামের ভারতবর্ষ। এই ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে বলছেন রামের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন নরেন্দ্র মোদী। এত ঔদ্ধত্য কোথা থেকে আসে? যেখানে করোনায় এত মানুষ মারা গেলেন, দেশের মানুষকে বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবেন, দিতে পারেননি। কি বলছেন তুলসীদাস? রঘুকুল রীত সদা চলি আয়, প্রাণ যায় पर বচন না যায়। নরেন্দ্র মোদী বচন রাখতে পারেননি। যাসু রাজ প্রিয় প্রজা দুখারি, সেই নৃপ অবসী নরক অধিকারী। যার নরকে থাকার কথা, তিনি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করছেন। ভারতবর্ষের মানুষের পেট ভাত রুটি রুজি সব আজকে অসহায় জায়গায় চলে গেছে। যখন সেই মানুষগুলোকে একটা ভাইরাস গবেষণা কেন্দ্র করতে পারতেন তো এই সময়। নেহরুর সমালোচনা করেন, নেহরু করেছিলেন।
একটা নতুন করে কোনো বিজ্ঞান গবেষণা কেন্দ্র করতে পারতেন তো। রাম মন্দির নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। জিষ্ণুদা রবীন্দ্রনাথের কথা বললেন। জিষ্ণুদা, আপনার মনে আছে নিশ্চয়ই দীনদান কবিতার কথা। আপনাদের নরেন্দ্র মোদী রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার নাম করে, আমি বলতে চাই, মোদী আপনারে স্থাপিয়াছ, জগতের দেবতারে নহে। শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে রাম মন্দিরের আজকে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তাতে কংগ্রেসের অবদানও আছে। 1949 সালে প্রথম রামলালার মাতা সীতার বিগ্রহ ওখানে স্থাপিত হয়। আমি যে 2003 সালের কথা বললাম, 2003 সালে ওখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ম্যাপিংয়ের আদেশ দিয়েছিলেন, সেই সময়েও কংগ্রেসের সরকারই ছিল। এবং কংগ্রেসের অনেক নেতা বহুবার তারা চেয়েছিলেন ভারতবর্ষের আবেগকে স্থান দিয়ে সেই রামলালার মন্দির ওখানেই স্থাপন করা হোক যেখানটায় রামলালার জন্ম হয়েছে। আমি আরও একটা উদাহরণ দিলে আরও সুবিধা হবে, যে বিবি লালের যে বই, যার মধ্যে 1975 সালেই থেকে 76 সাল থেকে এর মধ্যেই যেটা বললাম যে মোহাম্মদ কে মোহাম্মদের তার আত্মজীবনীর মধ্যে লেখা আছে। দেখুন, একটা জিনিস কিন্তু ভুল হয়েছে কংগ্রেসের, সেটা হয়েছে RS শর্মা, রামশরণ শর্মা এবং তাদের যে 4 জনের গ্রুপ, যারা 91 সালে কংগ্রেসকে রিপোর্ট দিয়েছিল যে রাম জন্মভূমি, বাবরি মসজিদ, এ হিস্টোরিয়ান রিপোর্ট টু দ্য নেশন। আজকে সুপ্রিম কোর্ট বলেছে এটা কোনো ঐতিহাসিকদের দেওয়া রিপোর্ট নয়, এটা খুব বড়জোর তাদের একটা মতামত বলা যেতে পারে। যেদিন বাবরি মসজিদ ভাঙা হলো তার আগের দিন অটল বিহারী বাজপেয়ী তিনি ঢুকতে পারেননি সুপ্রিম কোর্টের আদেশে। তিনি সন্ধেবেলায় একটা মন্দিরের চাতালে দাঁড়িয়ে বলছেন, জিষ্ণুদা আপনার মনে থাকবে যে হিন্দি কথাটি বলেছিলেন, সেটা হচ্ছে এই যে उधर तो भजन कीर्तन करने जाएगी कर सेवक वाले, लेकिन वो तो ऊंचाई निचाई है, भजन कीर्तन तो समतल जमीन पे करना होगा, वो ऊंचाई निचाई को मिटाना होगा, सब বলা হয়েছিল। এইটাই কি আমার ভারতবর্ষের রামের চরিত্র? আবার বলছি, একই নারা একই নাম, জয় শ্রীরাম বলে কোন রামকে বদনাম করা হচ্ছে নরেন্দ্র মোদীর হাত ধরে সংঘ পরিবার RSS? কারণ হরি অনন্ত হরি কথা অনন্তা, কহই সুনহি বহু বিধ সন্তা। এইটাই বহুত্ববাদী ভারতবর্ষে কি বলা হয়েছিল? বৈষ্ণব জানে তো তেনে কহিয়ে जो পীর পাড়ায় জানে রে। যিনি ভারতবর্ষের মানুষের দুঃখ দুর্দশা বুঝতে পারছেন না, তিনি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন। বেশ, নরসিংহ মহতার সঙ্গে উনি রামচরিত মানস এবং হনুমান চল্লিশা অশোকদা রোজ পড়ছেন, খুব ভালো লাগলো শুনে। বেশ, একদম। আমি সঞ্জয় শাস্ত্রী প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ, আমি অনুরোধ করব মঞ্চে যাওয়ার জন্য। মহারাজ, একটা বিষয় যেটা রাজনীতিরই বিষয়, রাজনীতির ঊর্ধ্বে তো এখন নয় এটা। রাম বাঙালি নয়, রাম বাংলার নয়, রাম বহিরাগত, রোহিঙ্গা আপন। আমার বাংলায় রামের জায়গা নেই, রামের আসল জায়গা উত্তরপ্রদেশ, এবং উত্তরপ্রদেশিদের জন্য মাতামাতি হচ্ছে রামকে নিয়ে, রাম মন্দিরকে নিয়ে। এটা কি বাংলা বাঙালির সাথে যাচ্ছে? ময়ূক, আমি একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে। এখন নতুন একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, রাম নিরামিষ না আমিষ ছিলেন? নিরামিষ না আমিষ? আমি বিশ্বাস করি নিরামিষ আর আমিষ বলে কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত হয় না। শাস্ত্রে যেটা বলা আছে, মেদ্য আহার আর অমেদ্য আহার। একটা হচ্ছে মাংসাহারী আর শাকাহারী। আমি শাকসবজি থেকে প্রোটিন আহরণ করছি না মাছ মাংস থেকে প্রোটিন আহরণ করছি, বিষয়টা সেখানে। মূলত শাস্ত্রে নিরামিষ আর আমিষ বলে কোনো রকম উক্তি কোথাও নেই, অন্তত আমার দেখা নেই। ধন্যবাদ। তার সময় 3 মিনিট শুরু। আজকের যে আলোচনার প্রসঙ্গ, রামচন্দ্র কি শুধুই ভোটের বৈতরণী, না আপামর জনমানসের আবেগ? এবং বাংলায় মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কতটা প্রাসঙ্গিক? প্রথম কথাই বলি, বৈতরণী শব্দটায় আমার আপত্তি আছে। কারণ বৈতরণী পার যে আমাদের শাস্ত্রীয় বিধি, সেটা একমাত্র প্রেতোত্তর দশা প্রাপ্ত হওয়ার পরেই হয়। আমি জানি না ভারতবর্ষে কাদের আজকে প্রেতোত্তর দশা প্রাপ্ত হয়েছে, কারণ আমাদের বলা হয় যমদ্বার অবস্থিত তপ্ত বৈতরণী নদী, সুখ সন্তরণ কামনায়া, গোদান করে বৈতরণী পার করার এরকম একটা শাস্ত্রীয় রিচুয়ালস আছে। আর
হাজার হাজার মানুষের আবেগ যদি বলেন, আবেগ তো আছেই, তার সঙ্গে এটা মনে রাখতে হবে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র নরলীলায় এসেছিলেন, মানুষের মাঝে এসেছিলেন, মানুষের মাঝে তিনি নরলীলা সম্পাদন করেছিলেন। কারণ যারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রামচন্দ্রকে কাল্পনিক পুরুষ বলে অভিহিত করেছিলেন সেই দিন, যে রামচন্দ্রের কোনো বাস্তবে অস্তিত্ব নেই, রামচন্দ্র একজন কাল্পনিক পুরুষ, তারা আজকে বলছে রাম মন্দির নিয়ে কোনো আপত্তি নেই। অবশ্যই তারা সাধুবাদের পাত্র। একটু আগেই আমার পূর্ববর্তী বক্তা বললেন অশোকবাবু যে রাম মন্দির নিয়ে কোনো আপত্তি নেই, তারা সাধুবাদের পাত্র। এবং ভারতবর্ষে কোথাও না কোথাও একটা হিন্দুত্বের জোয়ার এসেছে, যেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মতো ব্যক্তিত্বকেও সোমনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে প্রমাণ করতে হচ্ছে হাম জনেওধারী হিন্দু হ্যায়, গোত্র খুঁজতে হচ্ছে। তো এটা ভালো, এবং ভারতবর্ষের একটা উত্থানের, সনাতনী উত্থানের একটা অধ্যায়ও বলা যেতে পারে। আর রইল ভোট যুদ্ধের বৈতরণী হিসাবে ব্যবহার করা হচ্ছে কি না। দেখুন, গীতায় একটা মঙ্গলাচরণ একটা শ্লোক আছে, বলছে ভীষ্ম কর্ণ তথা জয়দ্রথ জলা গান্ধার নীলোৎপলা শল্যগ্রহবতী কৃপেণ বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনবর্তিনী সর্তিনা খলু পাণ্ডব রণনদী কৈবর্তকে কেশবে। যদি সত্যি ধর্মকে আশ্রয় করে কেউ রণনদী উত্তীর্ণ হতে চায়, মহাভারতের যুদ্ধে ভীষ্ম, দ্রোণ, তাদেরকে কখনো বলা হয়েছে নদীর বিশাল বেলাভূমি রণনদীর, দুর্যোধন আদিকে বলা হচ্ছে ঘোর হিংস্র কুম্ভীর, কাউকে বলা হয়েছে লোভময় নীলপদ্ম। কেউ যদি লোভে পড়ে নীলপদ্ম উৎপাটন করতে যায়, কুমির আছে। তো কেউ যদি সত্যি, অথচ পাণ্ডবেরা একদিকে 11 অক্ষণী সেনা, একদিকে সপ্তঅক্ষণী সেনা, পাণ্ডবেরা কৃষ্ণপদে মতি রেখে সপ্তঅক্ষণী সেনা বলে মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছিলেন। এবং সবচেয়ে বড় কথা, মাতা গান্ধারীর কাছে যেদিন দুর্যোধন আশীর্বাদ নিতে যায়, গান্ধারী নিজের ছেলের মাথায় হাত রেখে বলেছিলেন জয়স্তু পাণ্ডুপুত্রানাম যেসামর্থ্যে জনার্দন। যে পক্ষে জনার্দন থাকে সে পক্ষে ধর্ম থাকে, এবং যথা ধর্ম তথা জয়। মানে আপনি মহারাজ, আপনি বলছেন যে এই যে ন্যারেটিভটা হচ্ছে, আমি আরও বেশি করে অর্ণবদা এবং দেবাশিসদার থেকে এটা জানবো, কিন্তু আপনি এটাকে জাস্টিফাই করছেন ধর্মের সাথে রাজনীতির কোনো বিভেদ নেই, ধর্ম এবং রাজনীতি বা ধর্মকে সঙ্গে করে রাজনীতি ভারতবর্ষ চলতে পারে। যদি ভারতবর্ষ সত্যি অধ্যাত্ম ভাবনাকে আশ্রয় করে রাজনীতি করত, আপনি সারা বিশ্বের নজির দেখুন, যারা ধর্মকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছে তাদের নিজেদের দেশ আছে সারা ভারতবর্ষে অফিসিয়ালি 73টা 74টা। মাননীয় মহারাজ, আপনি কি দেশটাকে পাকিস্তান বানানোর কথা চাইছেন, নাকি শ্রীলঙ্কা ধর্ম নিয়ে রাজনীতি করছে? কখনোই নয়, কখনোই নয়। ভারতবর্ষে যারা, আমি খোলাখুলি বলছি, ভারতবর্ষে যারা, একবার সবাইকে একটু থামাচ্ছি, কারণ আমি জানতাম কড়াইতে কোন সময় জল দিলে ছাত করে জ্বলে উঠবে। আমি অনুরোধ করব, পাকিস্তানের কথাই যদি বললেন, পাকিস্তানের কথাই যদি বললেন, ভারতবর্ষে যারা, আমি সংখ্যালঘু বলে লঘু তাকে ছোট করতে চাই না, দ্বিতীয় বৃহত্তম সমুদায়, তাদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপনি একটু আগে একত্বের মধ্যে বহুত্ববাদের কথা বলছিলেন। ভারতবর্ষের নজির আছে রাজখানের, मानुष हो तो कहाँ बसुमेरो जाए बसु नंद के ग्वाल वालन, पशु हो तो कहाँ बसुमेरो जाए बसु नंद के ग्वाल वालन, पक्षी हो तो वही केली कदम्ब के डालन, पत्थर हो तो वही गिरी को जहाँ करे धैर्य छत्र पुरंदर। रसखानेर मतो यदि हय, जबन हरिदासेर मतो यदि हय, आमरा ताके दुबाहु बाड़िये आलिंगन देव। एटा भारतवर्ष, एखाने नजिर आछे रसखानेर, जबन हरिदासेर, जबन हरिदास থেকে যদি নামাচার্য হরিদাস হয় তাকে আমরা অবশ্যই প্রেমালিঙ্গন দেব। মাননীয় মহারাজ, আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, ছোট্ট প্রশ্ন একেবারে। বছরে 2 কোটি বেকারের চাকরি, কর্মসংস্থান নেই,
এইভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, চাকরি নেই বাকরি নেই, পেট কি হাওয়ায় চলবে? তা তো শুনুন না, চলবে না। এখন প্রশ্ন হচ্ছে, ওই বললাম রঘুকুল রীত সদা চলি আয়, প্রাণ যায় পর বচন না যায়। যিনি বচন রাখতে পারেন না সেই মোদি প্রাণ প্রতিষ্ঠা করবেন রামের। রাম কা নাম বদনাম নয়। কিন্তু বচন তো রেখেছেন, তিনি তো ম্যানিফেস্টোতে এটা বলেছিলেন। না, রঘুকুল রীত সদা চলি আয়, প্রাণ যাবে পর বচন না যায়, বচনটা রেখেছেন তো। এই উক্তিটি ছোট করে আমি এই উক্তিটি গোস্বামী তুলসীদাসজি যে গ্রাউন্ডে দাঁড়িয়ে করছেন, রঘুকুলের ইতিহাস পর্যালোচনা করে রামচন্দ্রকে বোঝাচ্ছেন, যাদের বংশধরেরা বনাশ্রিত পশুর জন্য গায়ের মাংস পর্যন্ত কেটে আহুতি দিতে পারে, এই বংশের কুলকীর্তি ছিল রঘুকুলের রীত। তাই রামচন্দ্রকে বলছেন রঘুকুলের রীতি সদা চলি আই, প্রাণ যাবে উপর বচন। আর এখানে তো আলকাপের বাড়ি থেকে ফ্রিজ থেকে মাংস কেড়ে নিয়ে চলে আসছে। আমি দুজনকেই এই কথা কিন্তু রেখেছেন, কারণ আডবাণীজির স্লোগানও ছিল আডবাণীজি কা कहना साफ, রাম রোটি और इंसाफ। বেশ, এবং আরো নতুন নতুন স্লোগানও রাম রইল, রুটিটা রইল না। বেশ, না, সবাই একসাথে বললে আপনারা নিজেরাই ফরম্যাট। যারা এতকাল সুপ্রিম কোর্টে বলতো রাম মন্দির ওই বানায়েঙ্গে লেকিন তারিখ নেই বাতায়েঙ্গে বলে যারা টিটকারি করতো, তারা আজকে বলছে রাম মন্দির হচ্ছে শুভেচ্ছা। এটা ভালো। তবে ভারতবর্ষে আজকের দিনে ভারতবর্ষে কোন রাজনৈতিক দল নেই, দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে মেকিং ইন্ডিয়া, একটা হচ্ছে ব্রেকিং ইন্ডিয়া। জমে উঠেছে, কার্যত জমে উঠেছে আমাদের এই ডিবেট শো। আমি একটু আমরা ডেকে নেব দেবাশিস ঘোষকে, রাজনৈতিক বিশ্লেষক, আমরা পোডিয়ামে ডেকে নেব। দেবাশিস দা, কোথাও গিয়ে মনে হলো না অশোক দা 10 বছর তো বিজেপি এসেছে, তার আগে সারা দেশে কোনো মন্দির হয়নি, শুধু রুটি রুটি রুটি, ভাত 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 ছিল বোধহয়। যাই হোক, অশোক দা এখন প্লিজ রেগে যাবেন না, দেবাশিস দাকে বলতে দিন 3 মিনিট। নমস্কার। ময়ূক, তুমি প্রথমে শুরুতে বলেছিলে রামের আপত্তি। না, রামে কোনো আপত্তি নেই। রাম আমাদের আবেগ, রাম আমাদের ভালোবাসা, রাম আমাদের ন্যায়ের প্রতীক, রাম আমাদের ধর্মান্ধতা। আপত্তি এই জায়গায় সুরসুরি দিলে কাতুকুতু লাগবে, আপত্তি সেখানে। 2022 সালে বিশ্বের ক্ষুধাসূচকে ভারতের স্থান 107 নম্বর, 2023 স্থান হলো 111। 121টা দেশের মধ্যে 111। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সবাইকে ছাপিয়ে দুর্দান্ত গতিতে এগোচ্ছি আমরা। চাঁদে পৌঁছে গেছে আমাদের বিক্রম, প্রজ্ঞান। আমরা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। হরলিক্স চিৎকার করে বলছে, দেখো আমি বাড়ছি মামি। তৈরি হচ্ছে নতুন ইমারত, রাম মন্দির। আর মাত্র কয়েকটা দিন লক্ষ লক্ষ মানুষের আবেগে স্ফুরণ ঘটবে। কিন্তু পূর্ণিমার চাঁদ আজও ঝলসানো রুটি। প্রতি 4 জনে 3 জন ভারতীয় স্বাস্থ্যকর খাবার খেতে পারেন না, খাবার জোগাড় করতে পারেন না। স্টেট অফ ইন্ডিয়ান এনভায়রনমেন্ট 2022 রিপোর্ট অনুযায়ী 71% মানুষ পুষ্টিকর খাদ্য পান না। আজকে 17 লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বে 9.2% মানুষ অপুষ্টির শিকার, চীনে 2.5%, আর ভারতে 16.6%। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এশিয়ার মধ্যে ক্যান্সারের মৃত্যুতে ভারত দ্বিতীয়। ইয়েস, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এটাও মোদির জন্য ক্যান্সারের মৃত্যু। আয়েগা ভাই আয়েগা, हमारा टाइम आएगा, अच्छा दिन आएगा। 2 এপ্রিল 2023 সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, বেকারত্বের হার সর্বোচ্চ। এই জাহাজ মাস্তুল ছাড়কার, তাই গল্প লিখছি বারবার। কাজ হারালেন 20 লাখ মানুষ, 20 লাখ। আমাকে আমার মতো থাকতে দাও, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। সবকা সাথ সবকা বিকাশ, নতুন গল্প। জনজাতি, কুর্মী, আদিবাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে রামায়ণের নিষাদ রাজ গুহকের কথা। উপজাতি রাজা গুহক কে ছিলেন? রামের বাল্য শাখা। হাতে নাতে ফল, হাতে নাতে। এই যে 5টা রাজ্যে বিধানসভা নির্বাচন, দেখা গেল আদিবাসীরা বিজেপিকে বিপুল ভোট দিয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যাঁ, জয় শ্রীরাম পবিত্র, ধর্মীয়, কিন্তু যখন সেটা মন্দির বা কোনো উপাসনা গৃহ থেকে বলা হয়, 18,000 কোটি টাকার রাম মন্দির করে উঠছে। আবেগ, উচ্ছ্বাস মিলেমিশে একাকার। আপনাদের মনে থাকবে ভোজপালি বাবা
1992 সালের 21 বছরের যুবক প্রতিজ্ঞা করলেন কর সেবক বিয়ে করব না যতদিন না রাম মন্দির হচ্ছেন। আর মাত্র কয়েকটা দিন ভোজপালি বাবা আজ আবেগবতীত। ওল্ড মঙ্ক আর একটা আবেগের নাম ওই বিদেশি সন্ন্যাসী। 2019 সালের কেন্দ্রীয় সরকারের তথ্য 6,80,000 রেজিস্টার্ড কারখানা বন্ধ। কেন্দ্রীয় সরকারের তথ্য। মেক ইন ইন্ডিয়া হোক বা না হোক, মন্দির অর্থনীতির মধ্যে দিয়ে জেগে উঠবে ভারতীয় রাজনীতি, ভারতীয় অর্থনীতি। আসলে মুশকিলটা হচ্ছে যে এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই রোজগার, এর অধিকারের রাজনীতি, এই রাজনীতিকে ধর্মীয় আফিমে গুলিয়ে দেওয়া হচ্ছে। মনে পড়ে গোধ্রা কাণ্ড, 2011 সালের IPS সঞ্জীব ভাট। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্নিশ। 12 বছর হয়ে গেল, রাম মন্দির হবে, অযোধ্যা সাজবে, সঞ্জীব ভাটদের ড্রাগ কেসে ফাঁসানো হবে, আর বিলকিস বানু ধর্ষণকারীদের মুক্তিতে লাড্ডু বিলি হবে, লাড্ডু। তাই এই জায়গায় আপত্তি আমাদের। কাজী নজরুলকে ধার করে বলতেই হবে, আজ সাধারণ মানুষের হয়ে বলতে হবে, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হবে শান্ত, যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রলিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। ধন্যবাদ। বেশ, দেবাশিসদার যে গোটা বক্তব্য, সেই বক্তব্যের পাল্টা আমি জিষ্ণুদা, আপনি কি কিছু বলতে চান? কারণ টানা আপনার দিকে তাকিয়ে অনেকগুলো প্রশ্ন বারবার করে খাদ্যের কথা আসছিল। ময়ূকদা একটু বলেছেন যে এর আগে পর্যন্ত ভারতবর্ষের খাদ্যের কোনো অভাব ছিল না। পশ্চিমবাংলায় সব কারখানা ওই 34 বছরের বাম রাজত্বে ঝমঝম করে চলেছিল, আর এখনই এই 10 বছরের মধ্যে সব কারখানা বন্ধ হয়ে গেছে, সব এমপ্লয়মেন্ট বন্ধ হয়ে গেছে। আমি একটা শুধু ছোট্ট উদাহরণ দিচ্ছি। লেনিন, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ মারা যাওয়ার পরে আজ পর্যন্ত তার মমি ইয়েতে রাখা আছে, মস্কোয় রাখা আছে। গত বছর সেই মমি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছরের খরচ হচ্ছে $1,97,000 US। যে সময়ে বাম মানে কমিউনিস্ট যুগ শেষ হয়, সেদিন মস্কোর রাস্তায় যারা পশ্চিমের সাংবাদিকরা গেছিলেন, তখন দেখেছেন যে 16 বছরের একটা মেয়ে এক বেলায় খাওয়ার জন্য তার নিজের জীবনটা বিক্রি করতে রাজি আছে। তারা এই 80 বছরের যারা শাসন করেছে কমিউনিস্টরা, এই 80 বছরে তারা অর্থনৈতিক অবস্থার এই অবস্থা করেছে যে একটা মানুষের নিজের জীবনের সবটুকু বিক্রি করতে চাচ্ছে একবেলা খাওয়ার জন্যে। আর তারা প্রতি বছরে একটা মমিকে রক্ষা করার জন্য $1,97,000 US খরচা করে। বেশ, আমি অভিক সরকারকে বলবো। অভিক সরকার লেখক, সুবক্তা, তন্ত্র গবেষক এবং অবশ্যই সোশ্যাল কমেন্টেটর। অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, বিষয়টা আমার কাছে একটু যাকে বলে মিসনোমার, যে ভোটের বৈতরণী না আবেগের প্রতিফলন। ভোট জিনিসটাই মানুষের আবেগের প্রতিফলন। ভারতবর্ষে ভোট জিনিসটাই মানুষের আবেগের প্রতিফলন। দুটো কখনোই মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। মানুষ ভোট দেয় কেন? ভোট দেয় এই কারণে যাতে তার একটা সুশাসনের অধিকারী হয়, এমন একটি রাজত্ব আসে যারা তার দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে। আমরা জানি যে রামচন্দ্র অনেক কিছুরই এপিটমি, অনেক কিছুরই আদর্শ পুরুষ। দেশপ্রেমিক হিসেবে রামচন্দ্রের বোধহয় তুলনা নেই। একটা বিখ্যাত শ্লোক আমি বলছি। স্বর্ণলঙ্কা অধিকার করার পরে লক্ষণ দাদাকে বলছেন যে এত সুন্দর একটা দেশ, দাদা চলো এখানে থেকে যাই। রামচন্দ্র বলছেন, অপি স্বর্ণময়ী লঙ্কা নামে রোচতে লক্ষ্মণ, এই স্বর্ণময়ী লঙ্কায় আমার রুচি নেই লক্ষণ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও মহিয়ান। রামচন্দ্রকে নিয়ে কেন রাজনীতি, রাম মন্দির নিয়ে কেন রাজনীতি? আমাদের মনে রাখতে হবে যে রামচন্দ্র একজন বীর হিসেবে, রামচন্দ্র একজন প্রেমিক হিসেবে, একজন আদর্শ সন্তান হিসেবে, পিতৃরক্ষার্থে প্রজানুরঞ্জনে মৈত্রী বন্ধনে একজন সর্বোত্তম পুরুষ। কিন্তু সবার উপরে তার পরিচয় হচ্ছে তিনি একজন ক্ষত্রিয় রাজা। তার আমরা পরিচয় দিই রঘুপতি রাঘব রাজা রাম।
মানুষ যখন ভোট দেয়, মানুষ আশা করে, এখনও ভারতবর্ষে মানুষ আশা করে সুশাসনের একমাত্র অভিধা হচ্ছে রামরাজত্ব। একটু আগে সঞ্জয় শাস্ত্রীবাবুকে প্রশ্ন করছিলেন ম্যাডাম যে এই আমিষ না নিরামিষ, এই বিতর্কের কোনো মানে হয় না। রামায়ণ এবং রামচন্দ্রের জীবন শুধুমাত্র তো আমিষ নিরামিষ এই বিতর্কে যায়নি। রামচন্দ্রের এবং রামায়ণ একজন অদক্ষ অত্যাচারী পাশব শক্তিকে সরিয়ে শুভ শক্তির উদ্বোধনের কাহিনী। হ্যাঁ, রামচন্দ্র অবশ্যই আমিষ খেতেন, রামচন্দ্র একজন ক্ষত্রিয় পুরুষ ছিলেন। আমরা যে রামায়ণ পড়ে এসেছি সে রামচরিত মানস হোক, সে কৃত্তিবাসী রামায়ণ হোক, সেখানে দেশীয় এবং সেই সময়কার আবেগ অনুযায়ী অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তুলসীদাসী রামায়ণে এমনও দেখানো হয়েছে যে লক্ষ্মণকে নিয়ে সীতা তুলসী বন বানাচ্ছেন যেখানে তারা ছিলেন আর কি। রামচন্দ্র ক্ষত্র শক্তির প্রতীক, ক্ষাত্র বীর্যের প্রতীক, ভারতবর্ষের অভিমানের প্রতীক। তাই বলি যে এই আমরা যখনই চাই যে দেশ সুশাসনে যাক, সুশাসনের অধীন হোক, আমরা চাই যেন আমাদের দেশ আবার রামরাজ্যে পরিণত হোক। ধন্যবাদ। বেশ, আমি একটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন, আপনি বলুন। এই কথাটাই তো এতক্ষণ ধরে বলে এসেছি, আমিও তো একই কথা বলেছি, আমার যতদূর ধারণা দেবাশিসদাও একই কথা বলেছেন। আমি শুধু আবার সেই আমার পুরনো কথাটাকে তুলে ধরি, যাসু রাজ প্রিয় প্রজা দুখারি সেই নৃপ অবশ্যই নরক অধিকারী। নরেন্দ্র মোদীর ক্ষেত্রে কি এটা ফিট করে না? প্লিজ বলবেন। আমি এই নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ফিট করে না কি মমতা ব্যানার্জির ক্ষেত্রে ফিট করে না, এই অধিকারী এই তর্কের মধ্যে যেতে রাজি নই। না, নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করছেন রামচন্দ্রের। আপনি 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 তাহলে যখন রাজনীতির কথাই বললেন, রাম মন্দির এই আন্দোলনটাই কিন্তু বিজেপি এবং আরএসএসের করা। কংগ্রেস কখনো রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেনি। আজকে যদি আমি আন্দোলন করি 20 বছর ধরে এবং 20 বছরের অধিক সময় ধরে, তাহলে তার ফল খাওয়ার অধিকার আছে। শাস্ত্রী মহারাজ কিছু বলতে? আমি অভিকবাবু, আমি রাম মন্দির প্রতিষ্ঠার কথা বলছি না, আমি বলছি রামে প্রাণ প্রতিষ্ঠা করবেন। রামচন্দ্র কি মৃত ছিলেন নাকি ভারতবর্ষে? সঞ্জয় শাস্ত্রী, প্রতিটা কীট কীটাণু ধূলিকণার মধ্যে রামচন্দ্র। অবশ্যই হাওয়া সারা প্রকৃতিতে আছে, আপনার গাড়ির হাওয়া সারা প্রকৃতিতে আছে। আপনার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেলে প্রকৃতির কাছে টায়ার উঁচু করে ধরলে হাওয়া ভর্তি হয় না, আপনাকে গ্যারেজে যেতে হয় এবং হাওয়া সেই লিক সারিয়ে হাওয়া ভরতে হয়। রামচন্দ্র সর্বজগময় ব্যাপক, কিন্তু শাস্ত্রীয় বিধি মেনে তার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করলে তিনি দেবত্বে উন্নীত হন, বিগ্রহ থেকে তিনি দেবত্বে উন্নীত হন। ভুল করছেন আপনার দেবাশিসবাবু। আপনার এই যুক্তি মানলে তাহলে তো ভারতবর্ষে পুজো ব্যাপারটারই কোনো মানে হয় না। যখন আমরা দুর্গা পুজো করি তখন তো বোধনের দিন তার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আপনি আদৌ প্রাণ প্রতিষ্ঠা ব্যাপারটা জানেন কি? সেই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রে বলা হয় তস্যৈ প্রাণা প্রতিষ্ঠান্তু তস্যৈ প্রাণাক্ষরন্তু চ তস্যৈ দেবত্বা বৈ তস্मै স্বাহা। আমার প্রাণ শক্তি, তোমার প্রাণ শক্তি। মনোয়োতি জুখতামা ইয়স্য বৃহস্পতি যজ্ঞমিমং তনুত্বরিষ্টং বিশ্বে দেবা ইহমাদয়ন্ত মোম প্রতিষ্ঠান্তু। অভিকবাবু, আপনি কিছু বলছেন? একটা প্রশ্ন আমি বলছি যে আপনি বলছেন ভোট একটা আবেগ। না, ভোট কোনো আবেগ নয়, ভোট গণতান্ত্রিক অধিকার। সেখানে ধর্মের স্থান কোথায়? কি বলছেন? আমাকে গুড গভর্নেন্স একবার একটু আমি দেবাশিস দা, আপনি কি বলছেন? আমি তো ছোটবেলা থেকে যে বাংলায় থেকেছি সে বাংলায় তো আপনারাই এইটা প্রোপাগেট করেছেন যে ভোট একটা উৎসব, আমরা হই হই করে ভোটের দিন খিচুড়ি খাবো, লুচি খাবো, ছুটি থাকবে, ভোট একটা উৎসব, আবেগের মতন চলবে। এখন আপনারা কি মানে যেহেতু সরকারে নেই এটাকে এখন একটা গণতান্ত্রিক অধিকারের জায়গাতে নামিয়ে আনলেন? মানে একটা সময় আপনারাই বলতেন ভোট একটা উৎসব, কি মজা কি মজা, সবাই মিলে হই হই করে ভোট দিতে যাব, কি মজা সবাই মিলে ব্রিগেড যাব, কি মজা শীতের আমেজ নেব, কমলা লেবু খাবো, আবার বৈপ্লবিক স্লোগান শুনবো। এখন সেটা আবেগের জায়গা নয়। এদেশের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত সে কথা বলেছে যে এটা এখানকার গণতান্ত্রিক অধিকার। এখানের মানুষের হৃদয়ের মধ্যে সকালবেলা দেখা হলে রাম রাম করে, এখানে মানুষ মারা যাওয়া পর্যন্ত করে। মানে আপনি বলছেন শিল্প স্থাপন জরুরি নয়, বেকারদের চাকরি দেওয়া জরুরি নয়, খাদ্য জরুরি নয়, সবার আগে জরুরি রাম মন্দির। আমি তো এক্ষুনি বললাম যে 34 বছরে যে কটা কারখানা বন্ধ হয়েছে
সে কটা কারখানা খোলা উচিত। বারবার আপনার এটা গুজরাটে সিপিএম ছিল না, গুজরাটে বামপন্থী ছিল না, 30,000 কারখানা বন্ধ। দেখুন কেন্দ্রীয় সরকারের অবস্থা দেখুন, সারা ভারতবর্ষে 6,80,000 বন্ধ। তারপরেও ইকোনমিক সমস্ত ইন্ডিসেসে গুজরাট কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে। টেসলা এখন বলে বটে গুজরাটে। দেশ থেকে গুজরাট তো দেবো না, ইকোনমিক্স নিয়ে অনেক কথা হলে হয়তো ভালো হতো। এবং পিঙ্কি, আমি যেহেতু অর্ণববাবুকে ডেকে নেব, কারণ অর্ণব সাহা অধ্যাপক ইন্ডেক্স নিয়ে হোক না আলোচনা, ইন্ডেক্স। অশোক দা এটা আগে বলনি। অর্ণববাবু, আপনার 3 মিনিট শুরু হচ্ছে, কিন্তু তার আগে একটা প্রশ্ন একেবারে না ধরলেই না। জিষ্ণুবাবু বলছিলেন যে রাম মন্দিরও কোথাও গিয়ে গণতান্ত্রিক অধিকার মনে হচ্ছে কোথাও গিয়ে, কি বলবেন? আমি অভিকবাবু যে কথা বললেন তার থেকে একটা জাস্ট ছোট্ট লাইন তুলে নিচ্ছি। উনি বললেন 20 থেকে 30 বছরের আন্দোলন, তার ফল খাওয়ার অধিকার তো বিজেপির আছে। এই যে ফল খাবার অধিকার বিজেপির আছে, এটা উনি বলে ফেললেন। তারপরেই উনি বললেন যে আমি ওইভাবে বলতে চাইনি, হয়তো আরও কথা যখন এগোবে আরও অনেক কিছু আমরা বলতে পারতাম, কিন্তু ফল খাবার অধিকার বিজেপির আছে কথাকার মধ্যে দিয়েই আজকে আপনারা যে এজেন্ডা সেট করেছেন, সেই এজেন্ডা সেট করার উদ্দেশ্যটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই এজেন্ডার দুটো দিক রয়েছে, একটা হচ্ছে আবেগের অপর নাম না ভোকের বৈতরণী। আমি কিন্তু একই সঙ্গে বলবো দুটোই সত্যি, আবেগের অপর নামও সত্যি, ভোকের বৈতরণীও সত্যি। ঠিক কীরকম? কেন আবেগের অপর নাম? তার কারণ রাম গোটা দেশ জুড়ে বহু মানুষের আবেগ। আমি যদি বলি সমস্ত মানুষের আবেগ, হয়তো তা নয়, কিন্তু বহু মানুষের আবেগ। কিন্তু এটা একই সঙ্গে মাথায় রাখতে হবে, যেহেতু বহু মানুষের আবেগ, সেই জন্যই গোটা ভারতীয় উপমহাদেশে রামায়ণ একটা নয়, রামও একজন নয়। সুকুমার সেনের গবেষণা, পরবর্তীকালে প্রসাদ কুমার মাইতির গবেষণা, এগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 177 থেকে 180টা রামায়ণ রয়েছে গোটা ভারতীয় উপমহাদেশে, এবং সেখানে লোকাল কালার অনুযায়ী রামায়ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। রামের যে চরিত্র, সেই চরিত্রের মধ্যেও লোকাল কালার যুক্ত হয়ে যাচ্ছে, এই গল্পটাও চেঞ্জ হয়ে যাচ্ছে কোথাও কোথাও। আমি যদি শ্রীলঙ্কায় যাই, শ্রীলঙ্কায় একরকম রামায়ণ, আমি যদি ইন্দোনেশিয়ায় যাই, মালয়েশিয়ায় যাই, সেখানে রামায়ণের গল্প পাল্টে যাচ্ছে। সুতরাং এই যে আবেগ, এই আবেগটা শুধুমাত্র একটাই রামায়ণ, একটাই ন্যারেটিভ, এটার উপর দিয়ে নয়, অসংখ্য রামায়ণ আছে, অনেকটা বড় জায়গা নিয়ে এই আবেগ। ধরুন আমি একটু পার্থক্য করে দিই, এই যে বারবার করে বাংলায় রাম কথাটা আসছে, এটা সাহিত্যের ছাত্র হিসেবে আমি নিজে পড়েছি, এটা আমাদের সেই সময় একেবারে সকলকেই পড়তে হতো। সেটা হচ্ছে যে বাল্মীকির রামায়ণের যে রাম আর কৃত্তিবাসের রামায়ণের যে রাম, এই দুই রাম কি এক? দুই রাম কিন্তু পুরোপুরি একরকম নয়। বাল্মীকি রামায়ণের রাম অনেক বেশি ম্যাসকুলিন রাম, যে রামের চর্চা বা যে রামের প্রোপাগান্ডা বিজেপি, আরএসএস এবং সংঘ পরিবার করে। এবং এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে, কারিগরিকে ব্যবহার করে যখন রামকে আমাদের সামনে উপস্থাপিত করা হচ্ছে, তখন একটা প্রচণ্ড ম্যাসকুলিন রাম, সেই রাম হেঁকে চলেছেন, যোদ্ধা রাম, এরকম একটা রাম হেঁকে চলেছেন। তার পাশাপাশি যদি কৃত্তিবাসী রামকে দেখি, কৃত্তিবাসী রাম কিন্তু খানিকটা ফেবল, একটু বাঙালি রাম, একটু দুর্বল। বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে, কি করিব কোথা যাব অনুজ লক্ষণ, কোথা গেলে সীতা পাবো করনিরূপণ। এই যে কৃত্তিবাসী রামায়ণের রামের এই যে আবেগ, এই আবেগের মধ্যে ওই ম্যাসকুলিনিটি অতটা নেই, একটু আলাদা। তার মানে আমি কিন্তু বলছি না যে এই আবেগ আমাদের এখানে নেই, এই আবেগও এখানে আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভোকের বৈতরণীটাও তো একই সঙ্গে সত্যি। কেন সত্যি? তার কারণ হিন্দু ধর্ম এক জিনিস আর পলিটিক্যাল হিন্দুত্ব আলাদা জিনিস। ঠিক যেরকমভাবে জুডাইজম এক জিনিস আর জিওনিজম আলাদা জিনিস, ঠিক যেরকমভাবে জায়নবাদ আর জিওনিস্ট মুভমেন্ট দুটো এক নয়। জিওনিস্ট মুভমেন্ট নিয়ে হেনরি ফোর্গের আস্ত বই রয়েছে, যে জিওনিস্ট মুভমেন্ট কীভাবে সারা পৃথিবীতে ছড়িয়েছে এবং কি নেটওয়ার্কের মধ্যে দিয়ে ছড়িয়েছে। ঠিক একই রকম নেটওয়ার্কের মধ্যে দিয়ে আরএসএস যে হিন্দুত্বের প্রচার করে বা সংঘ পরিবার যে হিন্দুত্বের প্রচার করে, সেই হিন্দুত্ব কিন্তু অন্য সমস্ত রকমের বৈচিত্র্যগুলোকে কাটছাট করে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার হিন্দুত্ব, এবং সেইটার সঙ্গে তারা যুক্ত করেছে হচ্ছে পলিটিক্যাল এজেন্ডাকে। সেই পলিটিক্যাল এজেন্ডাটা ছিল যে এই এজেন্ডার মধ্য দিয়ে আমরা ক্ষমতায় আসব এবং এই এজেন্ডার মধ্যে দিয়ে আমরা ধাপে ধাপে শক্তি বৃদ্ধি করব, এবং তারা শক্তি বৃদ্ধি করেছেন। আমি এই জায়গায় একটু অশোকবাবুকে একটুখানি কাউন্টার বলবো না, আমি অশোকবাবুকে একটু মনে করিয়ে দেবো যে কথাটা আজকে বারবার করে উঠলো, যে কোন সময় রাম জন্মভূমিকে আরম্ভ করে এই যে সমস্যাগুলো হচ্ছে। ধরুন 1851 সালে রাম জন্মভূমিকে কেন্দ্র করে বা রাম মন্দিরকে, অযোধ্যাকে কেন্দ্র করে প্রথম একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে। 1853 সালে ব্রিটিশ সরকার কী করছে, ওই জায়গাটায় মুসলিমদের জন্য আলাদা করে উপাসনার ব্যবস্থা করছে, হিন্দুদের জন্য আলাদা করে উপাসনার ব্যবস্থা করছে। 1949 সালে রামলালার মূর্তি ঢুকিয়ে দেওয়া হয়েছিল ওখানে, তখন কিন্তু নেহেরু ছিলেন প্রধানমন্ত্রী। উনি কি করছিলেন? একজন প্রধানমন্ত্রী যিনি
সেকুলার ভারতবর্ষের একজন প্রধানতম ব্যক্তি এবং যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সেই সময় তিনি কিন্তু কঠোর হতে পারেননি। কঠোর হতে পারেননি এই কারণে যে কংগ্রেস ছিল বরাবর একটা প্ল্যাটফর্ম, তার মধ্যে হিন্দুত্ববাদীরাও ছিল, এবং পরবর্তীকালে যে সিন্ডিকেট কংগ্রেস তৈরি হয়েছিল সেখানে হিন্দুত্ববাদীরাও ছিল। সেখানে তিনি কিন্তু নরম হয়ে গিয়েছিলেন। সেইখানে যদি তিনি পাল্টা ন্যারেটিভ তৈরি করতে পারতেন, আমি যে কথাটা বললাম যে এর পাল্টা ন্যারেটিভ একাই তৈরি হতে পারে, মারামারি কাটাকাটি নয়, রামের নাম নিয়ে দাঙ্গা নয়। পাল্টা ন্যারেটিভটা এটাই হতে পারে যে রাম অসংখ্য রাম, বহু মানুষের রাম, এবং সেই রামের যতগুলো অ্যাসপেক্ট আছে সেই অ্যাসপেক্ট রক্ত নয়, সেই অ্যাসপেক্ট হচ্ছে মানুষকে হৃদয়ে কেনে নেওয়া, বুকে কেনে নেওয়া। যেহেতু আপনার সময় শেষ, কিন্তু আমি শুনছিলাম এবং শুনতে আমি অর্ণবদাকে একটা প্রশ্নের উত্তর একটু দিতে চাই। 1949 সালের যে ঘটনা, তখন সদ্য দেশ স্বাধীন হয়েছে, দেশের সামনে প্রচুর সমস্যা, এক এক করে এক পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করতে হবে, এবং জওহরলাল নেহেরুর কাছে এবং সামগ্রিকভাবে কংগ্রেসের কাছে এই ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা গুরুত্বপূর্ণ ছিল একটা শিশু রাষ্ট্রকে স্বাবলম্বী করার যে প্রচেষ্টা। সেটা আমি ঠিক পরবর্তীকালে প্রায়োরিটি হয়ে গেছিল শিলাপুজো করা। রাম মন্দিরের শিলাপুজোটা কে করেছিল? শুনুন, রাম মন্দিরের শিলাপুজোটা কোন প্রধানমন্ত্রী করেছিলেন? রাম মন্দিরের শিলাপুজোটা কোন প্রধানমন্ত্রী করেছিলেন? না, আপনি এইটা বলছেন, এইটা কেন বলবেন না? বলতে দেবেন তো, বলুন না। রাজীব গান্ধীকে কি আপনারা কি রাজীব গান্ধীকে কি মানছেন না? যদি আমরা কঠোর হতে পারতাম তাহলে এই জয় শ্রীরাম বলে বুলেট ছুড়ে দিতে পারতো না। জয় শ্রীরাম কি 92 সালে প্রথম জয় শ্রীরাম স্লোগান উঠেছে? যে কথা জায়গাতে বুলেট ছড়ে যারা আর হেরাম বলে বুলেট বুকে দেয় যারা, দুয়ের পার্থক্য আছে। আমি অর্ণবদার কাছে আসবো। অর্ণবদা, আমি পুরোটা শুনছিলাম 3 মিনিট, এবং তার পাল্টা আমি অভিকবাবুর কাছেও যাব। অর্ণবদা, একটা কথা আপনি বললেন কৃত্তিবাসী রামকে, এবং অদ্ভুতভাবে বললেন তিনি একটু সফট, মেট্রোসেক্সুয়াল রাম, মেট্রোসেক্সুয়াল বোধহয় এরকম একটা বললেন। কিন্তু কৃত্তিবাসী রাম, আমার দর্শকরাও বলছেন দুর্গাপুজো করতে গিয়ে পদ্ম না পেয়ে কি ভায়োলেন্ট ভাবুন, নিজের চোখ উপড়ে নেওয়ার কথা বলছেন, জল না পেয়ে সমুদ্র রাস্তা দিয়ে, মানে জল পাচ্ছেন না বলে সমুদ্র শুকিয়ে দেওয়ার কথা বলছেন বান নিয়ে। শুধু তাই নয়, এই সিনগুলো ভাগ্যিস কৃত্তিবাসের সময় সেন্সর বোর্ড ছিল না, এগুলো তো কাট করে দেওয়া উচিত ছিল এই পেজগুলো, বা কংগ্রেসের সময় ওই সেন্সর করে দেওয়া উচিত ছিল, সাদা টেপ লাগিয়ে দেওয়া। বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে পারি না সীতা সদা মনে জাগে। কৃত্তিবাসী রামায়ণে এই প্লটটা যেমন সত্য, ধনুকের ঘরে রাম গেলেন যখন, ধনুক তলহ রাম বলে সর্বজন, এটাও তো সত্য। ছোট্ট একটা প্রশ্ন, জাস্ট রাম যতই পেলব হন, কোমল হন, অনেক রামায়ণের ভার্সন আছে, আলটিমেটলি রাম তো রাম রাবণের যুদ্ধের কাহিনী। যতই পেলব হন তিনি শ্রেষ্ঠ রাম রাবণের যে যুদ্ধ, এবং উত্তর ভারত থেকে আরম্ভ করে এই যে রাম যাচ্ছেন, গোদাবরীতে যাচ্ছেন, সেখান থেকে লঙ্কায় যাচ্ছেন, এইটার মধ্য দিয়ে যে কৃষি সভ্যতার বিকাশ হচ্ছে, এটার পিছনেও তো তার ভিতরে যে ঐতিহাসিক যে তাৎপর্য সেটাও নির্মাণ হয়ে গেছে। কিন্তু আমি যে কথাটা মহারাজ বললেন, আমি তার প্রেক্ষিতে একটু বলি যে কৃত্তিবাসী রামায়ণ কাকে বেস করে লেখা? সেটা তো মূল রামায়ণকে বেস করেই লেখা, বাল্মীকি রামায়ণকে বেস করে লেখা। আমি বলেছি লোকাল কালারের কথা, আমি বলিনি কিন্তু যে সম্পূর্ণ আলাদা রামায়ণ লেখা হয়েছে, তা না, লোকাল কালার কিছু কিছু যুক্ত হয়েছে। আমাকে জাস্ট শেষ করতে দিন, একটু শেষ করতে দিন, আমি জাস্ট শেষ করতে দিন, বারবার ইন্টারাপ্টেড হচ্ছে, জাস্ট শেষ করতে দিন। আমি যে বলেছিলাম যে জুডাইজম আর জিওনিজমের যে ফারাকটা বলেছিলাম, এবং সেই ক্ষেত্রেই বলেছিলাম যে হিন্দু ধর্ম এবং পলিটিক্যাল হিন্দুত্ব, এই দুয়ের মধ্যে যে ফারাকটা আছে, সেই ফারাকের জায়গা থেকেই তো যে মুহ পে রাম আর দিল পে নাথুরাম তৈরি হয়েছিল। যখন গুলিটা করা হয় 1948 সালের 30শে জানুয়ারি, যিনি মারা গিয়েছিলেন মহাত্মা গান্ধী, মুখ দিয়ে শেষ শব্দটা বেরিয়েছিল হে রাম। এই যে গুলিটা করেছিল, যে করেছে সে কিন্তু সেই রামের নাম নিয়ে গুলিটা করেছে। আমার প্রশ্নটা হচ্ছে এইখানে যে এই যখন বলা হচ্ছে আজকে যে ভোটের বৈতরণী পার হওয়ার যে কৌশল, বা ভোটের বৈতরণী পার হওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু বহুদিনের, এবং যে সময় থেকে হিন্দু মহাসভা, যে সময় থেকে জনসংঘ, এরা যে মানে বিভিন্ন সময় ধরে যে ন্যারেটিভটাকে তৈরি করেছে, সেই ন্যারেটিভটা একটা পলিটিক্যাল ন্যারেটিভ। সেই পলিটিক্যাল ন্যারেটিভটা আস্তে আস্তে কোথাও গিয়ে সফল হয়েছে, সেক্ষেত্রে কংগ্রেসের দুর্বলতাটাই প্রকট হয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে উনি বললেন যে তখন অশোকদা বললেন যখন সদ্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে, অরুণ নেহেরু 1986 সালে রাহুল গান্ধীকে একটা পরামর্শ দিয়েছিলেন। এখন তো এই তথ্যগুলো বেরিয়ে আসছে, তো বিভিন্ন সময় কী হয়েছে পরামর্শ দিয়েছিলেন। উনি বলেছিলেন যে ন্যারেটিভটাকে কেন্দ্র করে
বিজেপির এই উত্থানটা ঘটছে, মাত্র 2টো সিট ছিল 80 সালে, যে উত্থানটা ঘটছে এই ন্যারেটিভ আমরা বিজেপির হাতে ছাড়বো না। আমরা বরং যেটা করব ওই ন্যারেটিভটাকে আত্মসাৎ করে নিয়ে আমরা দাঙ্গার দিকে যাব না, কিন্তু আমরা একটা অন্যরকম ন্যারেটিভ তৈরি করি যেখানে এই সহাবস্থান থাকবে এবং কনসেন্ট থাকবে দুটো সম্প্রদায়ের, যেখানে এই ধরনের মানে ধর্মকে কেন্দ্র করে ক্ষমতা দখল করা, এই ক্ষমতা দখল করতে দেওয়া যাবে না। এইটা কিন্তু কংগ্রেসের ব্যর্থতা বলে আমি মনে করি। কংগ্রেস আমার যেহেতু একদম সময় শেষ, পিঙ্কি আমি একবার জিষ্ণুদা 10 সেকেন্ড বলতে চান? হ্যাঁ, সেটা হচ্ছে এটা দেখুন, 1885 সালে সন্ত রঘুবীর দাস যখন ফৈজাবাদ কোর্টে যান তখন বিজেপি ছিল না, আরএসএসও ছিল না। ঠিক তাই রামের জন্য মানুষের মনের মধ্যে কষ্ট, এই কোঠারি ভাইয়েরা যখন মারা গেছেন ওখানে গুলি খেয়ে, তখন যেমন ছিল 85 সালেও কিন্তু হনুমানগড়ি থেকে আমি তো তাই বললাম 1915 সালে হিন্দু মহাসভা তৈরি হচ্ছে এবং তখন তো বিজেপি ছিল না। আমি বলছি এই ন্যারেটিভটা আজকের উদ্ভব নয়, এই ন্যারেটিভটা যে 19 শতক থেকে এই যে ন্যারেটিভটা, তাহলে এই ন্যারেটিভ বা এই যে পোরশন অফ হিস্ট্রি এটাকে বারবার চেপে দেওয়ার চেষ্টা কেন করা হয়? না, চেপে দেওয়া তো যাবে না। আমি মনে করি কোনো ইতিহাসকেই চাপা উচিত নয়, যেমন কোনো মতকেই চেপে দেওয়া উচিত নয়। চেপেছেন তো বামপন্থী ঐতিহাসিকরা, যারা বললাম আমি, বামপন্থী ঐতিহাসিকরা, আপনি বারবার বামপন্থী ঐতিহাসিকদের দিকে আঙুল তুলছেন। আমি কিন্তু বামপন্থী ঐতিহাসিকদের সমস্ত কাজকে সমর্থন করছি না। আমি যেটা বলছি যে চেপে যদি দেন কোনো একটা জিনিসকে, সেই জিনিসটা কিন্তু আরো বিকট আকারে বেড়ে উঠতে পারে। এই জায়গা থেকে আমাদের এখানেই আজকের এই কথা হোক এখানেই শেষ করতে হবে, কিন্তু অনেকগুলো বিষয় থাকলো, তার মধ্যে থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রামকে বাদ দিয়ে আমি হিসেব করছিলাম এবং আমাদের অ্যানালিটিক্স টিম আছে, অ্যানালিটিক্স টিম এরপরে হিসেবটা করবে অশোকদা ঠিক কতবার জয় শ্রীরামটা বললেন, মানে মরা করতে করতেও রাম হয়তো এসেছে, আর ঠিক সেভাবেই হয়তো হেরাম বলে তো গান্ধীজি বুকে একদম এবং আমার সহকর্মী শেখরও লিখেছে প্রেমও তিনি, যুদ্ধও তিনি। শুনুন না, শুনেনি আপনার তো একটু বুলেটের থেকে গান ভালো লাগে বেশি। প্রেমও তিনি, যুদ্ধও তিনি শূন্য তিনি মেদিনী, রাবণ হয়ে তিনি জ্বলেন চিতায়, তিনি বোধ পরমহংস গীতায়। গীতাতেও বোধহয় আছেন, আবার কংগ্রেসের মনেও আছেন, আসলে আছেন সবার মনে, কিন্তু এই 3 ইডিয়টসের মতো দিখাতা কই নেই। আপাতত এখানেই শেষ করছি আমি এবং পিঙ্কি কথা হোকের এই এপিসোড। প্রত্যেকটি খবরের জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।